স্টুডেন্টস, ক্লাস 10 ভূগোল পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের চ্যাপ্টার টু থাকবে পরিচ্ছেদ 3 মানে পার্ট 3, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। দেখো, আমরা বায়ুর চাপ না অনুভব করলেও বাতাস বইলে বুঝতে পারি। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের জন্য এরকম। আমরা তো বায়ুমণ্ডলের বায়ুর চাপ কিন্তু ঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু বাতাস যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এবার দেখো, বায়ুর চাপের ধারণা কি। বায়ুর ভর আছে, তাই বায়ুর ওজনও আছে। বায়ুর এই ওজনজনিত চাপকে বলে বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপ। কোন নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের মানে 1 বর্গমিটার জায়গা ধরো ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলে। বায়ুর চাপ দু ধরনের, নিম্নচাপ ও উচ্চচাপ। বাতাস উত্তপ্ত হলে প্রসারিত হালকা হয়, বাতাসের ঘনত্ব ওজন কমে যায় এবং বায়ু কম চাপ দেয়, একে বলে নিম্নচাপ। বাবা শোনো, বাতাসের ঘনত্ব ওজন কমে যায় এবং বায়ু কম চাপ দেয়, একে বলে নিম্নচাপ। অন্যদিকে তাপমাত্রা কমে গেলে বাতাস শীতল ও ভারী হয়, বাতাসের ঘনত্ব ওজন বেড়ে যায় এবং ভূপৃষ্ঠে বায়ু বেশি চাপ দেয়, একে বলে উচ্চচাপ। দেখো বৈশিষ্ট্য, এক হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় চাপ সমান নয়। 2, বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে। 3, ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে বায়ুর ঘনত্ব বেশি, তাই বায়ুর চাপও বেশি। যদি বলে ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে বায়ুর চাপ বেশি কেন, ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে বায়ুর ঘনত্ব বেশি, এই জন্য বায়ুর চাপও বেশি। এবার দেখো বায়ুচাপের পরিমাণ। বায়ু যে চাপ দেয় তাকে পারদের উচ্চতার সমতুল্য করে মাপা হয়। মেট্রিক পদ্ধতিতে চাপমান যন্ত্রে পারদের উচ্চতা সেন্টিমিটারে মাপা হয়। খুবই সামান্য পরিমাণ চাপের পরিবর্তন বায়ুমণ্ডলে অত্যন্ত বেশি প্রভাব ফেলে, তাই সামান্য পরিবর্তন বুঝতে বায়ুর চাপকে মিলিবারে প্রকাশ করা হয়। মিলিবার হলো বায়ু চাপের পরিমাপের একক। এবার তোমাদের যদি প্রশ্ন আসে মিলিবার কি, মিলিবার হলো বায়ু চাপের পরিমাপের একক। আবার এবার যদি প্রশ্ন আসে বায়ু চাপের পরিমাপের একক কি, তখন বলবে মিলিবার। 1 মিলিবার চাপকে প্রতি বর্গ প্রতি বর্গ সেমিতে 1000 ডাইন বলের সমান ধরা হয়। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাপ্ত 1013.25 মিলিবারকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। এই চাপ 76 সেন্টিমিটার বা 260 মিলিমিটার বা 29.92 ইঞ্চি পারদস্তবের চাপের সমান। এবার দেখো বায়ুচাপ পরিমাপক যন্ত্র, বিভিন্ন রকম বায়ুচাপ পরিমাপক যন্ত্র আছে। একটা হচ্ছে টরিসারি ব্যারোমিটার, তারপরে অ্যানিরয়েড ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, আরো বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মধ্যে আছে অল্টিমিটার, ব্যারোগ্রাফ, মাইক্রো ব্যারোগ্রাফ যন্ত্র ইত্যাদি। তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। বিভিন্ন ধরনের ব্যারোমিটার আছে, যেমন আছে 1 নম্বর টরিস হেলি ব্যারোমিটার। 1643 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানী টরিস হেলি প্রথম ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কার করেন। 2, অ্যানিরয়েড ব্যারোমিটার। এই যন্ত্র আয়তনে ছোট হয়, সর্বোচ্চ ব্যবহার করা যায়। এই যন্ত্রে একই সঙ্গে উচ্চতা বায়ুর চাপ মাপা যায়। 3 হচ্ছে 14 ব্যারোমিটার। পারদস্তম্ভের উচ্চতা নিখুঁতভাবে পরিমাপ করা যায় এই যন্ত্রে। এটি একটি বহুল প্রচলিত চাপমান যন্ত্র। 4 হচ্ছে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রসমূহ। বিমানের নিরাপত্তার কথা চিন্তা করে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে চাপের দ্রুত পরিবর্তন ধরা পড়ে তার জন্য তৈরি হচ্ছে অল্টিমিটার, ব্যারোগ্রাফ ও মাইক্রো ব্যারোগ্রাফ যন্ত্র। এবার দেখো বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলো কি। বায়ুর চাপ অনুভূমিক ও উল্লম্বভাবে বণ্টিত। ভূপৃষ্ঠে সর্বত্র বায়ুচাপ সমান হয় না, কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ অবস্থান করে। বায়ুচাপের এরূপ তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি হলো, এক হচ্ছে উচ্চতা। দেখো উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন, স্থলভাগ ও জলভাগের বন্টন। এক হচ্ছে প্রথমে হচ্ছে উচ্চতা। দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের নিচের স্তরে বায়ুর ঘনত্ব খুব বেশি থাকে। বায়ুমণ্ডলের ভরের 99% ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। বায়ুমণ্ডলের মোট ওজনের অর্ধেক ভূপৃষ্ঠ থেকে 5500 মিটারের মধ্যে থাকে, তাই বায়ুমণ্ডলের নিচের স্তরে বায়ুচাপ সব থেকে বেশি। এজন্য উচ্চতা বাড়লে বায়ুচাপ কমতে থাকে। সমভূমি অপেক্ষা পর্বতের ওপর বায়ুচাপ কম হয়। হচ্ছে উষ্ণতা চাপের তারতম্যের প্রধান নিয়ন্ত্রক। বায়ুর উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক বিপরীতমুখী। উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে, বায়ু প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে ওঠে, ফলে বায়ুচাপ কমে। আবার উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, সংকুচিত হয় এবং ভারী হয়ে নিচে অবস্থান করে বলে চাপ বাড়ে। এজন্য গ্রীষ্মকালে ভারতে গভীর নিম্নচাপ অবস্থান করে। বিপরীতে উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ বাড়তে থাকে, এজন্য শীতকালে বিশেষত উত্তর ভারতে উচ্চচাপ অবস্থান করে। 3 হচ্ছে জলীয় বাষ্প। দেখো চরিত্রগতভাবে
জলীয় বাষ্প উষ্ণ ও হালকা হয়। বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংযোজিত হলে সমগ্র বায়ুস্তর হালকা উপরে উঠে যায় এবং বায়ুচাপ কম হয়। জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করায় নিম্নচাপ ও ঘূর্ণিঝড় কেন্দ্রীভূত হয়। 4 হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট অপকেন্দ্র বল বা কেন্দ্র বহির্মুখী বলের সেন্ট্রিফিউগাল ফোর্স প্রভাবে বায়ুর গতি বিক্ষেপ ঘটে। যেমন নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি থাকায় স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, আবার মেরু অঞ্চলে আবর্তনের বেগ কম থাকায় স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। 5 হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বিপরীতধর্মী চরিত্রের প্রভাব বায়ুর চাপের তারতম্য ঘটাতে সাহায্য করে। দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়, ফলে ভূপৃষ্ঠস্থ বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে যায় ও নিম্নচাপ সৃষ্টি করে। রাতের বেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং সংলগ্ন বায়ু শীতল ও ভারী হয়ে উচ্চচাপ ক্ষেত্র তৈরি করে। কিন্তু জলভাগ বেশি গরম থাকায় এর উপরের বায়ু উষ্ণ ও হালকা হয় এবং নিম্নচাপের সৃষ্টি করে। এবার একটু জেনে রাখো বাত পতাকা কি। বাত পতাকা হলো বায়ুর দিক নির্ণয় যন্ত্র, আর অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। বায়ুর গতিবেগ মাপার একক হলো নট, KNOT, নট। আবার শোনো, বায়ুর গতিবেগ মাপার, তোমাদের প্রশ্ন আসলে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কি, একক কি আর কি। বায়ুর গতিবেগ মাপার একক হলো নট, আর অ্যানিমোমিটার হলো গতিবেগ মাপার যন্ত্র। এবার দেখো সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা বা চাপ চাল জিনিসটা কি। সমচাপ রেখা ভূপৃষ্ঠের সমান বায়ুমণ্ডলীয় চাপযুক্ত স্থানগুলির সংযোগকারী কাল্পনিক রেখা হলো সমচাপ রেখা। বায়ুর চাপ উঁচু স্থানগুলিতে কম হয়, তাই উঁচু স্তরের বায়ুর চাপকে সমুদ্রতলের চাপে পরিণত করে মানচিত্রে সমচাপ রেখা আঁকা হয়। সুতরাং সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা বলে। তোমাদের প্রশ্ন আসে সমচাপ রেখা কি বা সমপ্রেশ রেখা কি। আবার শোনো, সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা বলে। সমচাপ রেখার সাহায্যে বায়ুর চাপ ঢালের প্রকৃতি জানা যায়। বৈশিষ্ট্য হচ্ছে 1, সমচাপ রেখা মানচিত্রে প্রায় সমষ্ণ রেখার সমান্তরালে অবস্থান করে। 2, সমচাপ রেখা চক্রাকার হলে তাকে কোষ বলে। 3 হচ্ছে দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চল হলো ট্রাফ, TROUGH, ট্রাফ, এবং দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চল হলো রিজ, RIDGE, রিজ। কোন স্থানে নিম্নচাপ বা উচ্চচাপ সৃষ্টি হলে সেখানে সমচাপ রেখাগুলি প্রায় বৃত্তাকার অবস্থান করে। আবহাওয়া মানচিত্রে নিম্নচাপের তীব্রতা বোঝাতে কোষের মধ্যে LD, DD, WML প্রভৃতি লেখা থাকে। এবার গুরুত্ব দেখো। গুরুত্ব 1, মানচিত্রের সমচাপ রেখাগুলির অবস্থান ও গতি প্রকৃতি দেখে আবহাওয়া বিজ্ঞানীরা আবহাওয়ার পূর্বাভাস দেন। 2, রেখাগুলির দূরে দূরে অবস্থান শান্ত আবহাওয়ার পরিচয় বহন করে এবং কাছাকাছি অবস্থান দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিচয় বহন করে। 3 হচ্ছে অসংখ্য সমচাপ রেখা একসঙ্গে চক্রাকারে থাকলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। এবার চাপ ঢাল। ভূপৃষ্ঠে একই অনুভূমিক তলে অবস্থিত দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পরিবর্তনের হারকে সাধারণভাবে বায়ু চাপ ঢাল বলে। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য তা হলো বায়ু চাপের ঢাল বা চাপ ঢাল বা ব্যারোমেট্রিক ঢাল। বৈশিষ্ট্য কি? 1 হচ্ছে চাপ ঢাল খাড়া হলে বায়ুর গতিবেগ বাড়ে এবং কমলে গতিবেগ কমে। 2, মানচিত্রের সমচাপ রেখাগুলি কাছাকাছি থাকলে বুঝতে হবে বায়ুচাপের ঢাল বেশি এবং দূরে দূরে থাকলে বুঝতে হবে বায়ুচাপের ঢাল কম। দেখো পৃথিবীর চাপ বলয়। পৃথিবীতে স্থায়ীভাবে কতগুলি বায়ুচাপ অঞ্চল বলয় আকারে পৃথিবীকে ঘিরে আছে, এদের বলয় চাপ বলয় বলে। পৃথিবীতে 3টি নিম্নচাপ ও 4টি উচ্চচাপ বলয় আছে। এগুলো হলো 1 হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থান করে। চাপ বলয়ের পরিবর্তনের ফলে এই বলয়ের বিস্তৃতি 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত হয়ে থাকে। উৎপত্তি 1 নম্বর, নিরক্ষীয় অঞ্চল বরাবর সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়। এই অঞ্চলের বায়ু অন্যান্য অঞ্চলের বায়ুর তুলনায় খুব উষ্ণ ও হালকা এবং বায়ু ঊর্ধ্বগামী হয়। 2, এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি হয়, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে, ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়। 3, এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি হওয়ার জন্য এই অঞ্চলের উচ্চ স্তরের উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে। এইসব কারণে নিরক্ষীয় অঞ্চলের
উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ ও হালকা বায়ুর চাপ কম হয় এবং নিম্নচাপের বায়ু হালকা বলে ঊর্ধ্বগামী হয়। এই বায়ুর কোনো পার্শ্ব প্রভাব থাকে না, ফলে এখানে শান্ত ভাব বিরাজ করায় এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামও বলে। দেখো 2, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধে 2 ক্রান্তীয় অঞ্চলের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে চাপ বলয় দুটি অনিয়মিতভাবে বিস্তৃত। কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার, যেটা 23.5 ডিগ্রি উত্তর ও 23.5 ডিগ্রি দক্ষিণ আর কি, দুপাশে এই চাপ বলয়ের অবস্থানের জন্য একে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বলা হয়। উৎপত্তি: এক নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্র বায়ু পৃথিবীর আবর্তন গতির প্রভাবে 2 মেরু অঞ্চলের দিকে যাওয়ার সময় শীতল ও ভারী হয়ে 2 ক্রান্তীয় অঞ্চলের মধ্যে নেমে আসে। 2, ঊর্ধ্বস্তরের পশ্চিমা বায়ু মেরুর দিকে থেকে এসে এই অংশে বায়ু স্রোতরূপে নেমে আসে। 2 দিক থেকে 2 ভারী বায়ু উপর থেকে নেমে আসা এই অংশে বায়ুর পার্শ্ব প্রবাহ দেখা যায় না, ফলে এই বলয় একটি শান্ত বলয় সৃষ্টি হয়েছে, যা অক্ষাংশ নামে পরিচিত। এবার দেখি অশ্ব অক্ষাংশ নামের কারণটা কি। বহুকাল আগে বাণিজ্যের জন্য ঘোড়া ভর্তি পালতোলা জাহাজ নিয়ে নাবিকেরা যখন কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে এসে পড়ত, তখন অনুভূমিক বায়ু প্রভাবের অভাবে জাহাজগুলি গন্তব্যের দিকে বিশেষ এগিয়ে যেতে পারত না এবং দীর্ঘ সময় লেগে যেত এই বলয় অতিক্রম করতে। এর ফলে খাদ্য ও বিশেষত পানীয় জলের চরম সংকট দেখা দিত। এই সংকট দূর করার জন্য ঘোড়াগুলিকে সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই কারণে কর্কটীয় উচ্চচাপ বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 3 নম্বর দেখো, মেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়। 2 গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত বরাবর অঞ্চলে এই চাপ বলয়টি অবস্থিত। উৎপত্তি: এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ মেরু অপেক্ষা বেশি, তাই কোরিওলিস বলের মাত্রা বেশি হয়, বায়ু সর্বাধিক গতি বিক্ষেপ ঘটে, তাই এখানে নিম্নচাপ বিরাজ করে। 2, মেরু অঞ্চলের শীতল বায়ুর সাথে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ুর মুখোমুখি সংঘর্ষে এই অঞ্চলের বায়ু ঊর্ধ্বগামী হয়, বায়ুর চাপ কম হয়। 3, এই অংশে মেরু অপেক্ষা সূর্যরশ্মি কম তীর্যকভাবে পড়ায় উষ্ণতা বেশি হয়, তাই নিম্নচাপ সৃষ্টি হয়েছে। 4, মেরুদেশীয় উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধে মোটামুটি 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই উচ্চচাপ বলয়টি বিস্তৃত। উৎপত্তি: 2 মেরুতে উষ্ণতা সারা বছর হিমাঙ্কের নিচে থাকে, তাই এই অঞ্চলের বায়ু অত্যন্ত শীতল, ভারী ও ঘন, এজন্য এখানে সবসময় উচ্চচাপ অবস্থান করে। এবার দেখো বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। পৃথিবীতে চাপ বলয়গুলি স্থায়ী হলেও ঋতু পরিবর্তনের সাথে সাথে চাপ বলয়গুলি তাদের স্বাভাবিক অবস্থান থেকে 5 ডিগ্রি থেকে সর্বাধিক 15 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি বিভিন্ন কোণে পতিত হয় ও তাপের পার্থক্য ঘটায়। তাই যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন চাপ বলয়গুলি আরো কিছুটা উত্তর দিকে, মানে জুলাই মাসে আর কি, এটা সরে যায় এবং এইভাবে দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলো আরো দক্ষিণ দিকে, এটা হচ্ছে জানুয়ারি মাসে, সরে আসে। চাপ বলয়ের স্থান পরিবর্তনের ফলে নিয়ত বায়ুপ্রবাহের স্থানান্তর ঘটে, ফলে অন্তর্বর্তী অঞ্চলগুলি দুটি বিপরীতমুখী বায়ু প্রবাহের অংশগত হয়। বৈশিষ্ট্য কি? এক হচ্ছে উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলির অবস্থানের বেশি পরিবর্তন দেখা যায়। 2, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি এবং সূর্য দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে 9 দিন বেশি অবস্থান করার জন্য বায়ুচাপ বলয়গুলি উত্তর গোলার্ধের দিকে সামান্য বেশি সরে যায় ও বেশি দিন অবস্থান করে। 3, জুন জুলাই মাসে সর্বোচ্চ উষ্ণতা নিরক্ষরেখার উত্তরে থাকায় চাপ বলয়গুলির উত্তর দিকে স্থানান্তর ঘটে। 4, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধে অধিক উষ্ণতার কারণে চাপ বলয়গুলির দক্ষিণ দিকে স্থানান্তর ঘটে। বায়ুপ্রবাহ দেখো, ভূপৃষ্ঠে সমান্তরালে অনুভূমিকভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাসের চলাচলকে বায়ুপ্রবাহ বলে। বাতাস উল্লম্বভাবে প্রবাহিত হলে তাকে বায়ু স্রোত বলে। এবার দেখো বায়ুপ্রবাহের কারণ। বায়ুপ্রবাহের মূল কারণগুলি হলো বায়ুর চাপঢাল শক্তি, কোরিওলিস বল ও ঘর্ষণ জনিত প্রভাব। চাপঢাল শক্তি বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে, আর কম হলে বায়ুর গতিবেগ কম হয়। কোরিওলিস বলের প্রভাবে বায়ুর গতি বিক্ষেপ ঘটে। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। একে ফ্রেলের সূত্র বলে। তোমাদের প্রশ্ন আসবে ফ্রেলের সূত্র কাকে বলে, ঠিক আছে? এবার দেখো ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণে বায়ুর গতিবেগ কমে গিয়ে দিক পরিবর্তিত হয়।
দেখো বায়ুপ্রবাহের শ্রেণীভাগ, উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে বায়ুপ্রবাহকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নিয়ত বায়ু, 2 সাময়িক বায়ু, 3 স্থানীয় বায়ু, 4 এবং 4 আকস্মিক বায়ু। প্রথমে দেখো 1 নিয়ত বায়ু। পৃথিবীর স্থায়ী চাপ বলয়গুলির উপর নির্ভর করে ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট দিকে প্রায় একই গতিতে সারা বছর ধরে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু 3 প্রকার, তার মধ্যে এক হচ্ছে আয়ন বায়ু। ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। আয়ন শব্দের অর্থ হলো পথ, নির্দিষ্ট পথে প্রবাহিত হয় বলে এর নাম আয়ন বায়ু। আগে এই বায়ুপথে পালতোলা বাণিজ্য জাহাজ চলাচল করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। বিস্তার ও প্রবাহ দেখো, এই বায়ু উভয় গোলার্ধে নিরক্ষরেখার দুদিকে মোটামুটি গড়ে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত আয়ন বায়ু ফ্রেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে গিয়ে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে, এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত বায়ু দিকে বেঁকে গিয়ে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই দুই বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ বরাবর মিলিত হয়, তাই এই অঞ্চল ITCZ ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত। এখানে সমান্তরাল কোনো বায়ুপ্রবাহ না থাকায় একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। 2 পশ্চিমা বায়ু দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রাদেশীয় বা প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। আর একবার শোনো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে পশ্চিমা বায়ু। এই বায়ুর গতিপথ পশ্চিম দিক থেকে শুরু হয় বলে এটি পশ্চিমা বায়ু নামে পরিচিত। বিস্তার প্রবাহ দেখো, উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু ফ্রেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে, এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু বাঁ দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এবং জলের সঙ্গে বায়ুর ঘর্ষণজনিত বাধা বিশেষ না থাকায় উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু অবাধে প্রবল বেগে প্রবাহিত হয়, তাই পশ্চিমা বায়ু এখানে সাহসিক পশ্চিমা বায়ু বা প্রবল পশ্চিমা বায়ু নামে পরিচিত। পশ্চিমা বায়ুর গতিবেগের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন অক্ষাংশ বিভিন্ন নামে পরিচিত, যেমন 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জনশীল 40। তোমাদের বলে গর্জনশীল 40 কাকে বলে? আসলে এই যে পশ্চিমা বায়ু এটা হচ্ছে দক্ষিণ, যখন 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে অতিক্রম করবে তখন সেটাকে বলা হবে গর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ক্রোধনমত 50 এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলে। 3 হচ্ছে দেখো মেরুবায়ু। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে নিয়মিতভাবে দুটি বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয়, একে মেরুবায়ু বলে। বিস্তার ও প্রবাহ, উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। ফ্রেলের সূত্র অনুযায়ী এই বায়ু বেঁকে গিয়ে উত্তর মেরু থেকে উত্তর পূর্ব মেরুবায়ু নামে এবং দক্ষিণ মেরু থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু বেশি বেগে প্রবাহিত হয়। এরপরে দেখো সাময়িক বায়ু। জল ও স্থলভাগের বৈষম্য, ভূ প্রাকৃতিক পার্থক্যের জন্য দিন ও রাতের বিশেষ সময় কিংবা বছরের বিশেষ ঋতুতে চাপের তারতম্যের কারণে সাময়িক অথচ নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। স্থল বায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য উপত্যকা বায়ু এই প্রকার বায়ু প্রবাহের উদাহরণ। তোমরা যদি বলে একটা সাময়িক বায়ুর উদাহরণ দাও, তোমরা স্থল বায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বা উপত্যকা বায়ু বলে দেবে। দেখো স্থল বায়ু, রাত্রিবেলা উপকূল অঞ্চলের স্থলভাগ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে তাপ ত্যাগ করে ঠান্ডা হয়ে যায়। তুলনামূলকভাবে সমুদ্র বেশি উষ্ণ থাকে, ফলে স্থলভাগে উচ্চচাপ ও জলভাগে নিম্নচাপ অবস্থান করে এবং স্থলভাগ থেকে জলভাগের দিকে অনুভূমিক চাপ ঢাল তৈরি হয়। তখন স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, স্থল বায়ু বলে। ভোরবেলা এই বায়ু প্রবাহের বেগ বেশি হয়। 2 সমুদ্র বায়ু,
দিনের বেলা সমুদ্র উপকূলবর্তী স্থলভাগ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে উত্তপ্ত হয়, ফলে স্থানীয়ভাবে স্থলভাগে নিম্নচাপ ও সমুদ্রের উপর উচ্চচাপ অবস্থান করে এবং সমুদ্র থেকে স্থলভাগের দিকে খাড়া চাপঢাল তৈরি হয়। এর ফলে উপকূল সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে বাতাস দ্রুত বেগে স্থলভাগের দিকে ধেয়ে আসে। একে সমুদ্র বায়ু বলে। সমুদ্র বায়ুর কারণে উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন থাকে। তোমার যদি প্রশ্ন আসে উপকূল অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন থাকে কেন, আসলে সমুদ্র বায়ুর কারণে উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন থাকে। সন্ধ্যায় এই বায়ু প্রবাহের বেগ বেশি হয়। 3 হচ্ছে দেখো মৌসুমী বায়ু। আরবি শব্দ মৌসম বা মালয় শব্দ মনসিন থেকে মৌসুমী কথাটি এসেছে, এর যার অর্থ ঋতু। যে বায়ু গ্রীষ্ম ঋতুতে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীত ঋতুতে উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। এই বায়ুর উৎপত্তি গতি প্রকৃতি সমুদ্র বায়ু স্থলবায়ুর মতোই, কিন্তু এর বিস্তার ব্যাপকতা স্থলবায়ু সমুদ্র বায়ু অপেক্ষা অধিক এবং জলবায়ুর উপর প্রভাব অপরিসীম। গ্রীষ্মকালে সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুরূপে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক বাতাস শীতকালীন মৌসুমী বায়ুরূপে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। যেহেতু মৌসুমী বায়ুর উৎপত্তি ও গতি প্রকৃতি সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মতো, তাই একে ট্রেও আর্থা ফন প্রমুখ আবহাওয়াবিদগণের মতে মৌসুমী বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। তুমি যদি বলে এই যে মৌসুমী বায়ু স্থলবায়ু ও বৃহৎ সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ কে বলেছেন? ট্রেও আর্থা আর ফন। এবার দেখো 4 পার্বত্য বায়ু। রাত্রিবেলা তাপ বিকিরণের ফলে উপত্যকার ঢাল শীতল হয় এবং সংলগ্ন বায়ু শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকায় নেমে আসে। এই বায়ুকে নিম্ন ঢাল বায়ু বা ইংরেজিতে ক্যাটাবেটিক বায়ু বলে। কি বলে ইংরেজিতে? ক্যাটা বা কাঁটা, তোমরা উচ্চারণ করতে পারো কাঁটা বেটিক বায়ু। এই কাঁটা বেটিক বায়ু যখন উপত্যকার নিম্ন ঢাল বেয়ে উন্মুক্ত উপত্যকায় আসে এবং অপেক্ষাকৃত উষ্ণ বায়ুর স্থান দখল করে, তখন তাকে পার্বত্য বায়ু বলে। এই বায়ু সূর্যোদয়ের আগে পর্যন্ত সারা রাত ধরে ঝোড়ো বাতাসের মতো বইতে থাকে। কাঁটাবেটিক বায়ুর ফলে পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপের অবস্থার সৃষ্টি হয় এবং এলাকা জুড়ে তুহিন পড়ে। 5 হচ্ছে উপত্যকা বায়ু। দিনের বেলা পার্বত্য উপত্যকা অঞ্চলের বায়ু সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়ে হালকা ও প্রসারিত হয়, ফলে উপত্যকার এই উত্তপ্ত বায়ু হালকা হয়ে পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠতে থাকে। একে এই ঊর্ধ্বগামী বায়ুকে উপত্যকা বায়ু বা ঊর্ধ্ব ঢাল বায়ু বা ইংরেজিতে আনাবেটিক বায়ু বলে। 3 হচ্ছে স্থানীয় বায়ু। দেখো ভূপ্রকৃতি, মৃত্তিকার তাপ গ্রহণ ক্ষমতা ইত্যাদি স্থানীয় কারণে বায়ুর উষ্ণতা এবং চাপের তারতম্যের ফলে যে বায়ু প্রবাহের উৎপত্তি হয় তাকে স্থানীয় বায়ু বলে। তাপের পার্থক্য অনুযায়ী স্থানীয় বায়ুকে এক হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু ও শীতল স্থানীয় বায়ুতে ভাগ করা হয়। এবার দেখো বিভিন্ন অঞ্চলের স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ুগুলি হলো এক হচ্ছে ফন। এই বায়ু আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত হয়। পর্বতের ঢাল বেয়ে বায়ু নিমজ্জনের ফলে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় বায়ু উষ্ণ ও শুষ্ক হয়। হচ্ছে চিনুক। উত্তর আমেরিকার রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে এই বায়ু প্রবাহিত হয়। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় বায়ু উষ্ণ ও শুষ্ক হয় এবং বরফ গলিয়ে দেয়, তাই এই বায়ুকে তুষার ভক্ষকও বলে। যেহেতু বরফ গলিয়ে দিচ্ছে সেজন্য বলা হচ্ছে তুষার ভক্ষক। তুষার ভক্ষককে চিনুককে বলে তুষার ভক্ষক। 3 হচ্ছে লু। উত্তর পশ্চিম ভারতে এই বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে উত্তাপের ফলে এই বায়ু অতি উষ্ণ ও শুষ্ক হয়। 4 হচ্ছে সিরোক্কো। সাহারা মরুভূমি ভূমধ্য সাগর থেকে দক্ষিণ ইটালি স্পেন অঞ্চলে প্রবাহিত হয়। উষ্ণ ভূপৃষ্ঠের উপর প্রবাহকালে অ্যাডভেকশন পদ্ধতিতে উষ্ণ হয়। শীতল স্থানীয় বায়ুগুলি হলো এক হচ্ছে মিস্ট্রাল। ফ্রান্সের রোন নদী উপত্যকা বরাবর এই বায়ু প্রবাহিত হয়, এটি কনকনে ঠান্ডা বায়ু। 2 হচ্ছে বোরা। ইটালির অ্যাড্রিয়াটিক উপকূল বরাবর এই বায়ু প্রবাহিত হয়, এটি অতি শীতল ও শুষ্ক বায়ু। এরপর 4 দেখো আকস্মিক বায়ু। বায়ুমণ্ডলে হঠাৎ গোলযোগ সৃষ্টিকারী দুর্যোগপূর্ণ অনিয়মিত বায়ু প্রবাহকে আকস্মিক বায়ু বলে। এই বায়ু 2 প্রকার হয়। এক হচ্ছে ঘূর্ণবাত। স্থলভাগ কিংবা জলভাগের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ উত্তপ্ত হলে সেখানকার বাতাস হালকা হয় এবং উপরে উঠে গিয়ে ওই স্থানে এক শক্তিশালী নিম্নচাপ কক্ষ বা কেন্দ্র গঠন করে। বায়ুমণ্ডলের নিচের স্তরে ওই কেন্দ্রকে ঘিরে খাড়া চাপঢাল তৈরি হয়। তখন চারদিক থেকে বাতাস প্রবল বেগে পাক খেতে খেতে কেন্দ্রের দিকে ছুটে আসে ও উপরের দিকে উঠে যায়। এরূপ কেন্দ্রমুখী প্রবল বেগ সম্পন্ন বায়ুর আবর্তকে ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য: এক ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম ও বাইরে সবচেয়ে বেশি হয়। এই কেন্দ্রের চাপ 850 থেকে 900 মিলিবার হয়ে থাকে।
2 ঘূর্ণপাতে বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে মানে বামাবর্তে ও দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। 3 ঘূর্ণপাতের মাঝখানে একটি গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। তোমাদের অবশ্য প্রশ্ন আসে ঘূর্ণপাতের চক্ষু কি? আসলে ঘূর্ণপাতের মাঝখানে একটি গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। 4 ঘূর্ণপাতের ব্যাস সর্বাধিক 3000 কিলোমিটার পর্যন্ত হয়। 5 বায়ুর গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে সর্বাধিক 400 কিলোমিটার হয়। 6 ঘূর্ণপাতের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। এবার দেখো ঘূর্ণপাতের শ্রেণীবিভাগ। অবস্থানের উপর ভিত্তি করে ঘূর্ণপাতকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত, প্রথমটা আর কি। নিরক্ষরেখার দুপাশে ক্রান্তীয় মণ্ডলে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সমুদ্রের ওপর সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে সৃষ্ট ঘূর্ণপাতকে ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণপাত বলে। সমুদ্র জলের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকায় ও জলীয় বাষ্পে বাষ্পীভবন জনিত লিনতাপ প্রচুর থাকায় ঘূর্ণপাত সৃষ্টির অনুকূল অবস্থা সবসময় বজায় থাকে এবং ঘূর্ণপাত এখান থেকেই তার শক্তি লাভ করে স্থলভাগের দিকে এগিয়ে যায় ও উপকূল অঞ্চলে আশ্রয় করে। স্থলভাগে প্রবেশ করে এই ঝড় তার শক্তি হারাতে থাকে। এই ধরনের ঘূর্ণপাতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। ঘূর্ণপাত বিভিন্ন সাগরে বিভিন্ন নামে পরিচিত, যেমন ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, দক্ষিণ চীন সাগরে টাইফুন, জাপান সাগরে টাইফু, উত্তর ভারত মহাসাগরে বাগুই ও দক্ষিণ ভারত মহাসাগরে উইলি, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে সাইক্লোন, পশ্চিম আটলান্টিকে টর্নেডো, এগুলো নাম আসি। বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ, গ্রীষ্ম শরৎকালে সমুদ্রের উপর সৃষ্টি হয়। 2 বায়ুর গতিবেগ ঘন্টায় 100 থেকে 500 কিলোমিটার হয়। 3 এই ঘূর্ণপাত অত্যন্ত বিধ্বংসী চরিত্রের হয়। 4 এই প্রকার ঘূর্ণপাত স্বল্পস্থায়ী কিন্তু ভারী বৃষ্টিপাতযুক্ত। এরপর বি দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। মধ্য অক্ষাংশে অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অথবা 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ এটা উষ্ণ বায়ু ও শীতল বায়ুর সংঘর্ষে যে ঘূর্ণপাত সৃষ্টি হয় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বলে। উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর মিলনে সীমান্ত মানে ফ্রন্ট সৃষ্টি হয়। এই সীমান্ত বরাবর ঘূর্ণপাত সংঘটিত হয়। বৈশিষ্ট্য, এক হচ্ছে এই ঘূর্ণপাত প্রধানত শীতকালে স্থলভাগে সৃষ্টি হয়। 2 বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। 3 এই ঘূর্ণপাত বিধ্বংসী চরিত্রের নয়। 4 এই ধরনের ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী ও স্বল্প বৃষ্টিপাত ও তুষারপাত যুক্ত। এবার দেখো 2 নম্বর হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। নাতিশীতোষ্ণ হিমমণ্ডলের কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ উষ্ণতা হ্রাস পাওয়ার কারণে উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হয়। ওই উচ্চচাপ কেন্দ্রের বাইরের দিকে বায়ু অপেক্ষাকৃত নিম্নচাপ থাকে, ফলে ওই উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস কুণ্ডলাকারে বাইরের দিকে প্রবাহিত হতে থাকে। এই কেন্দ্র বহির্মুখী বায়ু প্রবাহকে প্রতীপ ঘূর্ণপাত বলে। বৈশিষ্ট্য, এক হচ্ছে কেন্দ্রে থাকে উচ্চচাপ ও বাইরে থাকে নিম্নচাপ। কেন্দ্র ও বাইরের মধ্যে চাপের তারতম্য গড়ে প্রায় 10 থেকে 20 মিলিবার থাকে। 2 আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। 3 প্রতীপ ঘূর্ণপাত বিশাল অঞ্চল জুড়ে সৃষ্টি হয় ও দীর্ঘস্থায়ী হয়। 4 বায়ুর গতি উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে হয়। 5 বায়ুচাপের ঢাল কম থাকায় বায়ুর গতিবেগ বেশ কম হয়, গড়ে প্রায় 30 থেকে 50 কিলোমিটার ঘন্টায় আর কি। 6 কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে প্রবাহিত হয়। 7 উচ্চচাপ কেন্দ্রের বায়ু শীতল ও ভারী হয়, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে প্রবাহিত হয়। এবার দেখো ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, তোমাদের একটা প্রশ্ন আসে। পার্থক্যের বিষয় হচ্ছে নিম্নচাপ উচ্চচাপের অবস্থান। দেখো ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ অবস্থান করে। প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ অবস্থান করে। এবার দেখো বিষয় হচ্ছে পার্থক্যের বিষয় ঘূর্ণনের দিক। ঘূর্ণপাতের ক্ষেত্রে কি হয়, বায়ু উত্তর গোলার্ধে বামাবর্তে ও দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। আর প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ও দক্ষিণ গোলার্ধে বামাবর্তে প্রবাহিত হয়। বিষয় হচ্ছে পার্থক্যের বিষয় স্থায়িত্ব প্রভাব। ঘূর্ণপাতের ক্ষেত্রে ঘূর্ণপাত স্বল্পস্থায়ী এবং ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে। আর প্রতীপ ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী এবং এর প্রভাবে আবহাওয়া শান্ত থাকে। এরপর দেখো জেট বায়ু। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর দিয়ে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহকে জেট বায়ু বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুদ্ধবিমান চালকরা এর সন্ধান পান।
ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে অতি তীব্র খাড়া চাপ ঢালের জন্য অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যে সংকীর্ণ যেটা সর্পিলাকার বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। বৈশিষ্ট্য এক হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে সাধারণত পশ্চিম থেকে পূর্বে জেট বায়ু প্রবাহিত হয়। দুই, ক্রান্তীয় পূবালী জেট বায়ু গ্রীষ্মকালে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও উপক্রান্তীয় জেট বায়ু 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং মেরু সীমান্ত জেট বায়ু প্রায় 50 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করে। 3, ঋতু পরিবর্তনের সাথে সাথে এর অবস্থান ও গতিবেগ পরিবর্তন হয়। 4, জেট বায়ুর গতিবেগ ঘন্টায় 350 থেকে 500 কিলোমিটার হয়। 5, গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে গতিবেগ বেশি হয়। 6, জেট বায়ু পৃথিবীর স্বাভাবিক বায়ু চলাচলকে প্রভাবিত করে, যেমন এটি পশ্চিম বায়ু প্রবাহকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। 7, চরিত্রগতভাবে এটি জিওস্ট্রফিক বায়ু। শ্রেণীবিভাগ দেখো, অবস্থানের উপর ভিত্তি করে জেট বায়ু প্রবাহকে 5টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু প্রবাহ। 2, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু প্রবাহ। 3, মেরু সীমান্ত জেট বায়ু প্রবাহ। 4, মেরু অঞ্চলের রাত্রিকালীন জেট বায়ু প্রবাহ। 5, স্থানীয় জেট বায়ু প্রবাহ। এবার দেখো মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর উৎপত্তিগত সম্পর্ক। ক্রান্তীয় পূবালী জেট গ্রীষ্মকালে এবং উপক্রান্ত পশ্চিমী জেট শীতকালে দক্ষিণ এশিয়ায় মৌসুমী বায়ুর প্রবাহকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। যেমন এক ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উৎপত্তি গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে তিব্বত মালভূমির উপর সৃষ্ট প্রবল নিম্নচাপ থেকে হয়। তখন ভারতবর্ষের 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশের উপর 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পূবালী জেট বায়ু ঘন্টায় গড়ে 120 থেকে 130 কিলোমিটার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ঊর্ধ্বস্তরে প্রবাহিত এই বায়ুর আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয় এবং বেশি বৃষ্টিপাত ঘটায়। এই সময় পশ্চিমী জেট বায়ু হিমালয় পর্বতের আরো উত্তরে সরে যায়। অর্থাৎ ভারতে মৌসুমী বায়ুর আগমন দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর উত্তরে সরে যাওয়া ও 2, ক্রান্তীয় পূবালী জেট বায়ুর আগমন। এবার 2 নম্বর দেখো, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু শীতকালে উত্তর ভারতে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি অক্ষাংশ বরাবর 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। জেট বায়ু প্রবাহের কারণে ভারতীয় উপমহাদেশে উচ্চচাপ বিরাজ করে। তখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে। সুতরাং মৌসুমী বায়ুর আগমন, প্রত্যাগমন ও বৃষ্টিপাতের উপর জেট বায়ুর প্রভাব আছে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।